আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ, সুষ্ঠু বিশ্বাসযোগ্য ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। বিএনপির পর এবার জামায়াতও চাইল নির্বাচনী রোডম্যাপ, দ্রুত সংস্কারের তাগিদ। ধর্ষণ শব্দ এড়িয়ে যাবার নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের। ডিএমপি কমিশনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান টিআইবির। আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল, পরিবারের সন্তোষ। নির্যাতন করেই ক্ষান্ত হচ্ছে না অপরাধীরা, আইন প্রয়োগের দুর্বলতায় পালিয়ে বেড়ায় ভুক্তভোগী। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: জাতিসংঘ মহাসচিবের সফরে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে অন্তর্বর্তী সরকার, বলছেন কূটনীতিকরা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য আর্থিক ও কারিগরি সহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। আর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, কমিশনও অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিউলি স্বপ্নমের রিপোর্ট। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে চলতি বছরে দ্বিতীয় দফায় বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ সংস্থাটির ৫ সদস্যের প্রতিনিধি দল। ১.৫ ঘণ্টার আলোচনা শেষে সিএসি জানান, ইইউ প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি ও বাজেট সম্পর্কে জানতে চেয়েছে। সবার সহযোগিতা নিয়ে স্বচ্ছ ভোট করতে চায় কমিশন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। অতীতে এজেন্টরা কেন্দ্রে যেতে পারত না। আগামী নির্বাচনে এ বিষয়ে ইসির উদ্যোগ জানতে চাইলে সিইসি জানান, প্রত্যেকেই যাতে যার যার দায়িত্ব পালন করতে পারে সে পরিবেশ তৈরি করে দেবে ইসি। অতীতেরটা ভুলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন যাতে আন্তর্জাতিক মানের হয় সেজন্য সব ধরনের সহায়তা দেবে ইইউ। Tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্ট ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ইসি। And be briefed, in fact. শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম, খুন ও ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সাথে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচারের মাধ্যমে দেশের সুবিচার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ দেয়া হয়। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। নির্বাচন কেন্দ্রিক সংস্কার কাজ শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,
দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বিস্তারিত মাহিল ইসলামের রিপোর্টে। বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলের আয়োজন, যোগ দেন সাংবাদিক সহ রাজনৈতিক নেতারা। মাহফিলে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে মুক্ত হয়েছে দেশ। অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে পরাজিত করবার জন্য এর বিরুদ্ধে শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চাপা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানান। সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে, সরকারকে আরও স্পষ্ট করা প্রয়োজন। অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন, অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। এদিকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সমস্যা দূর করা সম্ভব। আজকে যেটা অনুপস্থিত, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনপি ইউনিটের আলোচনায় যোগ দিয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না। অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। প্রিয় ভাই, আমরা সংস্কার অবশ্যই চাই, নির্বাচনকালীন সংস্কার চাই। পতিত স্বৈরাচারের দোসরদের প্রতিহত করার কথাও পুনর্ব্যক্ত করেন বিএনপির নেতারা। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য এই সংস্কার কাজ করতেছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ডিএমপি কমিশনারের ধর্ষণ শব্দ এড়িয়ে যাওয়ার বিষয়ে নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হেল্প অ্যাপের উদ্বোধনের সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে ধর্ষণ শব্দের পরিবর্তে নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে বলেন। এ নিয়ে চলে সমালোচনা। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলে, ধর্ষণের মতো জঘন্য অপরাধকে সঠিক নামেই ডাকতে হবে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। ধর্ষণ নির্যাতন নিয়ে ডিএমপি কমিশনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধে নারী বান্ধব আইন প্রণয়নেরও দাবি জানায় তারা। অবস্থান পরিষ্কার করতে রাজনৈতিক দলগুলোর ঘোষণাপত্র থাকা উচিত বলেও মনে করে টিআইবি। আদিত্য মামুনের রিপোর্ট। ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে মানিক মিয়া অ্যাভিনিউতে টিআইবির এই মানববন্ধন। কথা বলেন বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানাতে আসা ব্যক্তিবর্গ। এই নিপীড়ন বন্ধের জন্য কিছু করতে পারিনি। নারীর প্রতি চলমান সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সর্বস্তরে সচেতনতার পাশাপাশি রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনের দাবি জানান। নারীদেরকে সুরক্ষিত রাখার যে একটা সামাজিক বেষ্টনী এখনো তৈরি হয়নি। এইরকম একটা বর্বর সমাজে আমরা বসবাস করছি, এটা আমাদের জন্য লজ্জার। এটাকে বন্ধ করতে হলে রাষ্ট্রকে প্রধান দায় নিতে হবে। নারীর প্রতি বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার নেপথ্য কারণ অনুসন্ধানের কথাও উঠে আসে মানববন্ধন থেকে। এখন পর্যন্ত আসলে আমরা সেই সমতার জায়গাটা কিছুই পাই। অভিযুক্ত ব্যক্তি কিভাবে জামিনে ছাড়া পায়, এটা হচ্ছে আমার এবং আমাদের সবার প্রশ্ন। মানববন্ধনে যোগ দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক পুলিশের ভূমিকার সমালোচনা করেন। দ্রুততম সময়ে নারী বান্ধব আইন প্রণয়নের দাবি তার।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য, তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে বিএনপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন। তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না, তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। নারীর প্রতি রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের অবস্থান তুলে ধরতে আয়নার সামনে দাঁড়ানোর পরামর্শ দেন ইফতেখারুজ্জামান। ধর্মভিত্তিক যে রাজনৈতিক সংগঠনগুলো আছেন তাদের কাছ থেকে আমরা জোরালোভাবে আহ্বান করব, আপনারা আপনাদের অবস্থানটা পরিষ্কার করুন। কারণ এই যে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ সহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে যে ধরনের প্রচারণা এই ধরনের সংস্থাগুলোর পক্ষ থেকে হয়। স্বাধীনতা 54 বছরে এসেও নারী নির্যাতনের এই মাত্রা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তারা। ছবি ভাইরাল হতে দেখেছি, সেই বাচ্চাটার আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। এ রায় শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির জন্য কড়া বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেছেন, আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সমাজ নতুন জীবন পেয়েছে। রায় সন্তোষ জানিয়ে আবরারের বাবা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসাত্মক রাজনীতি না করার আহ্বান জানান। বিস্তারিত সাকরার রিপোর্টে। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটে 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 28 ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি শুরু হয়। রোববার রায় ঘোষণা করে হাইকোর্ট। নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। শিক্ষা প্রতিষ্ঠানে আবরার হত্যার এমন বিভৎস চিত্র আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 6 আগস্ট জেল থেকে পালানো আসামির জিমির বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত বাস্তবায়ন দেখতে চান আবরার ফাহাদের পরিবার। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে, সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয়, সেটা আমাদের চাওয়া থাকবে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পাইনি, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পলাতক রয়েছে। এদিকে গ্রামের বাড়িতে রায়ের পর প্রতিক্রিয়া জানান আবরার ফাহাদের মা। এরকম আর কোনো কাজ অদূর ভবিষ্যতে না হয়, আমাদের মতো আর যেন কোনো মাকে সন্তান হারাতে না হয়, সব শিক্ষা প্রতিষ্ঠানের যেন যে সমস্ত ছাত্ররা আছে এবং যারা অদূর ভবিষ্যতে আসবে, তারাই যেন তাদের নিরাপত্তা সহকারে লেখাপড়া করতে পারে। সাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অপরাধীদের ভয়াবহ নির্যাতনের পরও মুক্তি মিলছে না ভুক্তভোগীদের। বাড়িঘর ফেলে অপরাধীদের দৃষ্টির বাইরে যেতে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। কাজ হারিয়ে অনেকে পার করছেন মানবেতর জীবন। আইন প্রয়োগের দুর্বলতাকে এমন পরিস্থিতির জন্য দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাস। ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ছিনতাই, ডাকাতি আর খুনোখুনিতে আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। প্রায় প্রতিদিনই ঘটে খুন, ছিনতাই, চুরি আর ডাকাতির ঘটনা। রাজধানীর মোহাম্মদপুর এলাকার মামুন হোসেন নামের এই গার্মেন্টস কর্মী মারাত্মকভাবে জখম হন ছিনতাইয়ের প্রতিবাদ করতে গিয়ে। চাকরি হারিয়ে এখন পার করছেন মানবেতর জীবন। যারা পাইতেছে তার কাছ থেকে মোবাইলগুলো ছিনিয়ে নিতেছে, মানে কোপ দিতেছে।
তো আমি আমার সাথে আরেকজন ছিল, আমরা যা বলতেছি যে শিমুল হাউজিংয়ে এগুলো করিস না। এই কথা বলার পর দিয়ে মনে করেন যে তো ওদের মাঝখান থেকে একজন এসে আমার মাথায় কোপ দিয়েছে। ফার্স্টে মাথায় কোপ দেওয়ার পর দিয়ে আমি মাথায় হাত দেওয়ার পর দিয়ে আমার পায়ে কোপ দিচ্ছে। পায়ে কোপ দেওয়ার পর দিয়ে আমি যখন পড়ে গেছি তখন ওরা আমার এলোপাতল আর কি কোপান শুরু করছে। আর আদাবর এলাকার এই ভুক্তভোগী জানেনই না কোন অপরাধে কেটে নেওয়া হয়েছে তার হাতের কবজি। বিচারের আশায় মামলা করে অপরাধীদের হুমকিতে জীবন বাঁচাতে উল্টো পালিয়ে বেড়াচ্ছেন। কি কারণে ওরা এটা করছে আমার এইটাই আমি আজ পর্যন্ত এই আজকে 2 মাস হয়ে গেছে, এটার কোনো হদিশ আমি পাইতেছি না। এখান থেকে বাসা ছেড়ে আমি একদম ওইদিকে চলে গেছি, পারতেছি না কোনো কাজ করতে, না পারতেছি কিছু করতে, মানে এদিকেও আসতে পারতেছি না। অপরাধীদের হাতে মারাত্মকভাবে আহত হন মালেক নাজমা দম্পতির ছেলে টুটুল। এলাকায় থাকলে প্রাণে মেরে ফেলার হুমকিতে তাদের ছেলে কোথায় আত্মগোপন করেছে নিজেরাও জানেন না। ওরা বাসায় এসে হুমকি দিচ্ছে, প্রতি রাত্রে মোটরসাইকেল নিয়ে 7-8 জন আসে, দিনে আসে, এ কারণে বইতে নিখোঁজ আছে। এখন টুটুল নামের কেউ থাকে নাকি বাসায়? পরে ম্যানেজার বলে না, থাকে না, কারণ ম্যানেজারে ভয়ে বলছে। পুলিশের এই কর্মকর্তা জানান, অপরাধীরা কৌশলে আইনের ফাঁক গলে বের হতে ভুক্তভোগীদের এভাবে ভয় দেখায়। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অপরাধীদের একটা কৌশল হতে পারে, যখন কোনো বিষয়ে কোনো একজন বাদী হয়ে মামলা করে তাদেরকে নানা ধরনের হুমকি ধমকি দেওয়া। এই ক্ষেত্রে আইনে তাদের জন্য কিছু রক্ষা কবচ রয়েছে। সো আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি বলতে পারি, আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে যে কোনো অভিযোগ আমাদের কাছে বলতে পারেন। অপরাধীদের দমনে আইনের সঠিক প্রয়োগের কথা জানান এই অপরাধ বিশেষজ্ঞ। বলেন, আইন প্রয়োগের দুর্বলতায় এক পর্যায়ে সমাজের দখল নেয় অপরাধীরা। এই পরিস্থিতিগুলো সেই সমাজেই ঘটে যে সমাজে আইনের চর্চা বা অনুশীলনের পরিস্থিতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় না। এইরূপ পরিস্থিতি যখন খুব বেশি আকারে ধারণ করে, তখন সমাজের মধ্যে সংঘাত, সহিংসতা, প্রতিহিংসা, প্রতিশোধ এটি একটি স্থায়ী রূপ পায়। জানান, এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের প্রভাবশালী সহ সবাইকে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। ঢাকা ছাড়া 63 জেলায় হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যে নিরাপত্তা প্রয়োজন তা অ্যান্টোনিও গুতেরেসের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। তাই তেমন কোনো উদ্যোগ জাতিসংঘ মহাসচিব নিতে পারবেন না। তবে তেমন কোনো লাভ না হলেও অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে, এমনটাই বলছেন কূটনীতিকরা। এদিকে বর্তমান সরকারের সংস্কারের বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই রাজনৈতিক দলগুলোর সাথে গুতেরেসের বৈঠকের আয়োজন করা হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুদ্দিন। টানা 2 দিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে বাংলাদেশে সময় পার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সফর করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, অংশ নিয়েছেন একের পর এক বৈঠকে। তবে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ঠিক কতটা সফল তার এই বাংলাদেশ সফর, সে প্রশ্নের উত্তর হয়তো মিলবে শীঘ্রই। কূটনীতিকরা বলছেন, জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সমস্যার যেমন আন্তর্জাতিক স্বীকৃতি মিলল, তেমনি স্বীকৃতি মিলল ডক্টর ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকারের। রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা স্বীকৃতি মিলল, ডক্টর ইউনূসের যে সরকার তার ব্যাপারেও একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলল। রোহিঙ্গাদের ফেরাতে হলে প্রয়োজন নিরাপত্তা, আর সে সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। তাই রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে তার শক্ত কোনো কিছুই করার নেই বলে মন্তব্য এই কূটনীতিকের। সেনাবাহিনী বা সশস্ত্র নিরাপত্তা ছাড়া এটা সম্ভব না। তো তাহলে সশস্ত্র নিরাপত্তা কি জাতিসংঘের দেওয়ার ক্ষমতা আছে? সিদ্ধান্ত নেয় কে? নিরাপত্তা পরিষদ নেয়, সেটা তো আর মহাসচিব নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বসার পেছনে কি কারণ থাকতে পারে, এমন প্রশ্নের উত্তরে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, যে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো রয়েছে সেগুলো মহাসচিবের নজরে আনতেই হয়তো বৈঠকগুলো করানো হয়েছে। তারা মনে করেছেন যে জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করলে এই ক্ষেত্রে হয়তো একটা অগ্রগতি হবে। এই বিশ্লেষক মনে করেন, বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচনকে সমর্থন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বর্তমান সরকারের অবস্থানকেই আমার মনে হয়েছে যে উনি সমর্থন দিয়ে গেছেন আর কি। নাহিদ সিরাজুদ্দিন, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা ছাড়া দেশের 63 জেলায় অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। ঈদ ও স্বাধীনতা দিবসের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি 63 জেলায় কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা নিয়ে বিশেষ সভায় উপদেষ্টা ঈদ ও স্বাধীনতা দিবসের নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেন। সভা শেষে সচিব জানান, ঈদে ফাঁকা রাজধানীতে চুরি ডাকাতি রোধে সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। এছাড়া ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে 12 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানান, সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুদক মামলা করেছে। এছাড়াও শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কুষ্টিয়া 2 আসনের এমপি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। হাসানুল হক ইনু, আফরোজা হক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে 8 কোটি টাকার অবৈধ সম্পদ ও 2 কোটি টাকা মানি লন্ডারিং এর মামলা হয়েছে। শীতাংশু কুমার সুর চৌধুরী ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে স্ত্রী ও কন্যার নামে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 1300 কোটি টাকার ঠিকাদারি কাজে 15% ঘুষ গ্রহণের অভিযোগে গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শেখ সেলিমের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দেশের বিভিন্ন স্থানে 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, তবে কিছু কিছু বিষয়ে দলগুলোর মধ্যে যেন মতবিরোধ না থাকে, সেই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াত আমির বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যা রায়ের মধ্য দিয়ে তার পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন। দেশের সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আশা করে ডক্টর শফিকুর রহমান বলেন, একই সাথে দেশে প্রতিহিংসার কবর রচিত হবে। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মত পার্থক্য সমস্যা নাই, কিন্তু মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়ার তৌফিক দান করুন। এবার বাণিজ্য সংবাদ। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এ ওয়ালটন রেফ্রিজারেটর কিনে মিলিনিয়ার হয়েছেন রাজধানীর শনির আক্তার আলী মর্তুজা। ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুমে আলী মর্তুজার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ব্রাঞ্চ ম্যানেজার মুস্তাফিজুর রহমান এবং ইলেকট্রোভিশন শোরুমের স্বত্বাধিকারী কাজী বেলায়েত হোসাইন সহ অন্যান্যরা। এর আগে মিলিনিয়ার হন ফরিদপুরের রাসেল ফকির ও নেত্রকোনার খোকন মিয়া। ঈদুল আজহা পর্যন্ত ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যানে থাকছে এ অফার। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই ইইউ, সুষ্ঠু বিশ্বাসযোগ্য ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। বিএনপির পর এবার জামায়াতও চাইল নির্বাচনী রোডম্যাপ, দ্রুত সংস্কারের তাগিদ।
ধর্ষণ শব্দ এড়িয়ে যাবার নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ডিএমপি কমিশনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান টিআইবির। আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল, পরিবারের সন্তোষ। নির্যাতন করেই ক্ষান্ত হচ্ছে না অপরাধীরা, আইনের দুর্বলতায় পালিয়ে বেড়ায় ভুক্তভোগী। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘোষের সাথে।